গরিব সারদা একটি লন্ড্রি চালাত। এক ছেলে ছাড়া তার আর কেউ ছিল না। সারদা যে পাড়াতে একটি ছোট ভাড়া বাড়িতে থাকত, সেখানকারই লোকেদের কাপড় ইস্ত্রি করে দেওয়ার কাজ করত। সারদা খুব পরিশ্রম করে গরিব কোটার মাধ্যমে তার ছেলে সুজয়কে একটি নামী স্কুলে ভর্তি করিয়েছিল। আর এই ব্যাপারটা নিয়ে সে খুব খুশি ছিল। বাবা সুজয়, আমাদের মতো গরিবদের সবচেয়ে বড় সম্পদ হলো পরিশ্রম। এখন তো তুই বড় একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়ে গেছিস, তাই মন দিয়ে পড়াশোনা কর। আর একদিন যখন লেখাপড়া শিখে বড় একজন অফিসার হয়ে যাবি, তখনই আমার দুঃখ মিটবে। হ্যাঁ মা, আমি খুব পরিশ্রম করব, খুব পড়াশোনা করব। আমার লক্ষ্মী ছেলে। আচ্ছা, তুই এখানে বস, আমি মেম সাহেবের কাপড়গুলো দিয়ে আসি। এই বলে সারদা ইস্ত্রি করা কাপড়গুলো দিতে চলে গেল। এই বাংলোটি রাজীব নামের একজন বড় ব্যবসায়ী ছিল। মেম সাহেব, এই নিন ইস্ত্রি করা কাপড়গুলো। কি রে সারদা, শুনছি তুই নাকি তোর ছেলের অ্যাডমিশন আমার ছেলের স্কুলে করিয়েছিস? হ্যাঁ মেম সাহেব, সবই যে ভগবানের কৃপা। এই বলে সারদা কাপড়গুলো দিয়ে সেখান থেকে চলে গেল। রেশমি সারদার কথা শুনে হিংসায় জ্বলতে লাগলো। তখনই সেখানে রেশমির ছেলে বিট্টু চলে আসে। মা, ওই লন্ড্রিয়ালির ছেলে আজকে আবার স্কুলে এসেছিল। মা, ও তো খুব চালাক। স্কুলে এসেই আমার সব বন্ধুদের নিজের বন্ধু বানিয়ে ফেলেছে। তাই আমার ওই বিচ্ছিরি দেখতে সুজয়ের ওপর খুব রাগ হয়েছে। আরে এইসব ছোট লোক এরকমই হয়, কাণ্ডজ্ঞানহীন। তুই ওদের কথায় কান দিস না তো। সুজয়ের ওই স্কুলে পড়া বিট্টুর একদম পছন্দ ছিল না। সুজয় ফুটবল খেলায় ফার্স্ট হয়, আর বিট্টুর টিম খেলায় হেরে যায়। আর এতে বিট্টু খুব রেগে যায় এবং রেগে গিয়ে রেশমিকে সমস্ত কথা বলে। এই সারদার তার ছেলেটা খুব বেড়েছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। মা, তুমি ওই টাকাগুলো এই কাপড়গুলোর মধ্যে কেন রাখছো? তুই শুধু দেখ আমি কি করে তোর পথের কাঁটা দূর করি। এরপর সারদা ইস্ত্রির জন্য কাপড়গুলো নিতে চলে আসে, আর রেশমিও সেগুলো ওকে দিয়ে দেয়। ততক্ষণে রাজীবও সেখানে চলে আসে। রেশমি, আমি কালকে তোমাকে কিছু টাকা দিয়েছিলাম, ওটা কোথায় রেখেছো? আলমারিতেই তো রেখেছিলাম। কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। রেশমি, এইভাবে কি করে টাকা চলে যাবে? ঘরে কে এসেছিল? মনে পড়েছে, তখন আমি রান্নাঘরে ছিলাম। কাপড়ের পুটুলিটা নিতে সারদাকেই তো আমি ঘরে পাঠিয়েছিলাম। তাহলে ওই কি? এরপর রেশমি আর রাজে সারদার বাড়িতে গেল। সারদা ততক্ষণে কাপড়ের পুটুলিটাও খুলে ফেলেছিল, আর সেখানে সে অতগুলো টাকা দেখে অবাক হয়ে গেল। ততক্ষণে রেশমি আর রাজীবও সেখানে এসে পড়ল। আমি বলেছিলাম না রাজীব, যে ওই চোর, দেখো ওর হাতেই টাকা। না সাহেব, আমি এই টাকা আমি চুরি করিনি। এই টাকা এখানে কিভাবে এলো সেটাই তো আমি বুঝতে পারছি না। রাজীব, সারদাই চোর, ওকে পুলিশের হাতে ধরিয়ে দাও। না না সাহেব, আমাকে পুলিশের হাতে তুলে দেবেন না। আমার বাচ্চাটা যে অনাথ হয়ে যাবে। ঠিক আছে, তবে আজকের পর থেকে যেন এই তলাটে তোকে আর না দেখি। ভাগ এখান থেকে। হ্যাঁ, আমি চলে যাব মেম সাহেব, আর কখনো ফিরে আসবো না। এই বলে সারদা কাঁদতে কাঁদতে তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে গেল। আর এখন সুজয়ও স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল, কারণ বিট্টু ক্লাসের সবাইকে বলে দিয়েছিল যে সুজয়ের মা একজন চোর। তাই সবাই ওকে নিয়ে হাসাহাসি করত। তোমরা কি জানো যে এর মা আমাদের বাড়ির থেকে টাকা চুরি করেছে? এ তো চোরের ছেলে, এর মা তো চোর। চোর চোর চোর। সারদা অন্য পাড়ায় থাকতে তো এসেছিল, কিন্তু সেখানে আগে থেকেই লন্ড্রির দোকান ছিল। এই কারণে তার কাজ বন্ধ হয়ে গিয়েছিল। তাই সারদা খুব চিন্তায় ছিল। অন্যদিকে বিট্টুও সুজয়ের স্কুল না যাওয়াতে খুব খুশি ছিল। একদিন যখন রেশমির বাড়িতে তার বান্ধবীরা কিটি পার্টি করতে এসেছিল, খাবারটা খুব টেস্টি ছিল রে রেশমি। ওয়াশরুমটা কোথায় রে? হ্যাঁ আসো, তোমাকে নিয়ে যাচ্ছি। ব্যাগটা এখানেই রেখে দাও। এরপর রেশমির বান্ধবীরা খাবার খেয়ে তাদের নিজেদের বাড়িতে চলে গেল। সন্ধেবেলায় বাবা বিট্টু, তোমার হাতে এতগুলো টাকা কোথা থেকে এলো? ইয়ে বাবা, মানে রাজীব, আস্তে কথা বলো, বাচ্চা তো ভয় পেয়ে যাবে। তুমি কি দেখতে পাচ্ছ যে বিট্টুর হাতে 2000 টাকার নোট? বিট্টু, আমায় সত্যি করে বলো, এই টাকাগুলো তুমি কোথা থেকে পেয়েছো? এক সেকেন্ড, আমার ফোনটা বাজছে। হ্যালো, কে? হ্যাঁ সুইটি। রেশমি, তোর বাড়ি থেকে ফিরে দেখে আমার ব্যাগের 2000 টাকার 5টা নোট গায়েব হয়ে গেছে। এই জন্যই তোকে ফোন করছি, যাতে তুই চেক করতে পারিস আমি তোর বাড়িতে ফেলে এসছি কিনা। একটু দেখিস তো। সুইটির কথা শুনে রেশমি খুব অবাক হয়ে চিন্তায় পড়ে গেল। হয়তো সে তার কর্মের শাস্তিই পাচ্ছিল। সে একজন নির্দোষ মানুষকে চুরির মিথ্যা অপবাদ দিয়েছিল, কিন্তু আজ যে তার নিজের ছেলেই চোর। বাবা, তুমি তো শুধু আমাকেই বকে যাচ্ছ, কিন্তু তুমি কি জানো যে মাও তোমার ব্যাগ থেকে টাকা চুরি করে ওই লন্ড্রিয়ালির ব্যাগে রেখে দিয়েছিল? এর জন্য সুজয়ও আজকাল স্কুলে আসে না। রেশমি, তুমি বাচ্চাদের মধ্যে হওয়া ঝগড়াকে এতটাই সিরিয়াসলি নিয়ে নিলে যে তুমি একজন গরিব নির্দোষ লন্ড্রিয়ালির ওপর এরকম চুরির বদনাম দিয়ে দিলে? একবার তো ভাবো যে বেচারির ওপর দিয়ে কি যাচ্ছে। আর আজ তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখো,
তাহলে তুমি তোমার পাপটা দেখতে পাবে। এখন নিজের বান্ধবীকে কি বলবে, হ্যাঁ, যে তোমার ছেলে তোমার বান্ধবীর ব্যাগ থেকে টাকা চুরি করেছে? আই এম সরি রাজীব, খুব বড় ভুল হয়ে গেছে আমার। আমি বাচ্চাদের ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছিলাম। বাচ্চারা তো সবসময় খেলতে খেলতে ঝগড়া করতেই থাকে, কিন্তু আমি যে ওদের এই ব্যাপারটাকে নিয়ে খুব ছেলেমানুষি করে ফেলেছি। রাজীব, আমার সারদার কাছে ক্ষমা চাওয়া উচিত। ওর তো স্বপ্ন ছিল যে সুজয় একদিন বড় অফিসার হবে। আমি বেচারির সাথে খুব অন্যায় করেছি। তুমি কি জানো যে শারদা এখন যে পাড়াতে থাকে সেখানে আগে থেকেই দুটো লন্ড্রির দোকান আছে, তাই ওর ব্যবসা এখন প্রায় বন্ধ। আমি দু একবার দেখেছিলাম ওকে। রাজীব, আমরা আবার সারদাকে কলোনিতে ফিরিয়ে আনি। এরপর রেশমি সারদাকে আবার কলোনিতে ফিরিয়ে আনলো। সারদা, আর তোমাকে কোথাও যেতে হবে না। আজ থেকে তুমি এখানেই কাপড় ইস্ত্রি করবে। আমায় ক্ষমা করে দাও সারদা, আমি না জেনে তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছি। তোমায় মিথ্যা চোর অপবাদ দেওয়ার জন্য আমি খুবই লজ্জিত সারদা। হ্যাঁ, আর একটা কথা, আজকের পর থেকে সুজয়ের সমস্ত পড়াশোনার খরচ আমরাই চালাবো। তোমার কোনো চিন্তার কারণ নেই সারদা। তুমি চাইলেই আমাদের বাংলোর পার্কিং এরিয়াতে কাপড় ইস্ত্রি করতে পারো। আর আজ থেকে সুজয় বিট্টু একসঙ্গেই পড়বে। আপনাকে অনেক ধন্যবাদ মেম সাহেব। আমি আপনার কথায় কিছু মনে করিনি। হয়তো দুঃখের সময় ছিল, পেরিয়ে গেছে। রেশমি নিজের ভুল বুঝতে পেরেছিল, তাই ওই দিনের পর থেকে সুজয়ের সমস্ত পড়াশোনার খরচের দায়িত্ব রেশমি আর রাজীবই নিয়ে নিয়েছিল। শারদাও এখন ওদের বাংলোর পার্কিং এরিয়াতেই কাপড় ইস্ত্রি করার কাজ করত। বিট্টুও এখন সুজয়কে নিজের শত্রু নয়, বরং ভালো বন্ধু হিসেবেই ভাবত।